বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। শুরুতেই যে প্রসঙ্গটা, করিডোরে নানা রকমের আলোচনা আছে, নানা প্রসঙ্গ, নির্বাচন নিয়ে কথা আছে, আরও অনেক বিষয় নিয়ে কথা আছে, যে নির্বাচন না তত্ত্বাবধায়ক সরকার নাকি জাতীয় সরকার, প্রফেসর ইউনূসের অধীনে নির্বাচন নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নাকি নির্বাচন হবে না, এরকম নানা রকমের আলোচনা করিডোরে আছে। সো মিস্টার এম এ মালিক, যদিও আমরা জানি যে আপনার দল তো নির্বাচনের ব্যাপারে যথেষ্ট উৎসাহী এবং নির্বাচনের জন্য এখন সকল রাজনৈতিক দলকে আহ্বানও জানাচ্ছে, আসল চিত্রটা কি মনে হচ্ছে? কি ধন্যবাদ ঝিলু ভাই আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনার তৃতীয় মাত্রার আপনাদের যারা এই মুহূর্তে আমাদের বক্তব্যটা দেখছেন কিংবা শুনছেন সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের নেত্রীর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যে উনি অসুস্থ, যেন সবাই দোয়া করেন। আর বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরাও জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখন বাংলাদেশে তো বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচনমুখী। গত 15 বছর আমরা যারা যুদ্ধ করলাম, আপনি আপনার তৃতীয় মাত্রাও আপনিও নিজেও ভিকটিম, বিকজ আপনার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আপনার সেই চিন্তাধারা বা আলোচনা টকশোতে আপনি অনেক রিস্ক, আপনার উপরে অনেক যন্ত্রণা তারা দিয়েছে, এটাও আমরা দেখেছি। আমাদের তো সবারই হচ্ছে যে যেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি। এই দেশের এই আপনার গণভোট যাতে দিনের ভোট যাতে রাত্রে না হয়, যেটার জন্য, এবং এই দেশের ন্যায্য দাবি দেওয়ার জন্য এই যারা জীবন দিল এই দেশের জন্য, আপনি তো তাদের আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন না। এবং আমরা যারা নিরপেক্ষ জার্নালিস্ট যারা আপনারা আছেন, আপনাদেরকে মানুষে বিশ্বাস করে, এবং আপনারাও তো জানেন যে দেশের মানুষ এবং ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকে পরে কিন্তু জাতি একটা স্বস্তি ফিল করছিল যে নির্বাচন হবে। এবং আমি তো দেখেছি যে বিএনপি বা বিএনপির জোটে যারা আছে, যুগপৎ আন্দোলনও যারা ছিল, সবার কিন্তু পোস্টার রাস্তায় আছে, সবাই তো নির্বাচনমুখী। তাহলে নির্বাচন এখন যেটা হচ্ছে যে আপনার, আমি যেটা ফিল করছি যে স্পেশালি ইন্ডিয়ানরা বাংলাদেশে নির্বাচন চায় না, এবং আওয়ামী লীগও চায় না, বিকজ যেহেতু তারা একটা টেররিস্ট সংগঠন হিসাবে, ব্যান্ড সংগঠন হিসাবে এই সরকারও ব্যান করেছে। এবং প্রতিদিন দিল্লিতে বসে একটা না একটা বাংলাদেশের বিরুদ্ধে তারা কনস্পিরেসি করছে। তাদের কাছে ইলিগাল মানি আছে, ইলিগাল আর্মস আছে, এবং প্রশাসনের মাঝখানেও অনেক যারা অসাধু আপনার উচ্চবিলাসী ইভেন বিভিন্ন সেক্টরে বসা আছে। এরাও কিন্তু যাতে নির্বাচনকে বাংলাদেশে তারা গণতন্ত্র দেখতে চায় না। অথচ নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, তারাও কিন্তু তার দেশে তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে, অথচ আমাদের দেশে অটোক্রেটিক গভর্নমেন্ট, তাদের পাপের সরকার তারা তৈরি করতে চায়, এবং তারা বিগ ব্রাদার বলো সেই এখনো পর্যন্ত তারা কন্টিনিউয়াসলি বুলি করে যাচ্ছে। তো সেই কারণে আমি মনে করি যে আমাদের দেশের পলিটিশিয়ানরা এখন ওই যে গত জুলাই সনদে আমি সেখানে উপস্থিত ছিলাম, দেখলাম যে আপনিও সেই সৌভাগ্যবানদের একজন। আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি যে এটা হওয়া উচিত। এবং বাইরেও যারা ছিল আমি মনে করি তাদেরও একসাথে, বিকজ তারাও তো যোদ্ধা, তারাও যুদ্ধ করেছে। এবং আমিও সেই দিন আমাকে জিজ্ঞেস করেছিল একজন, তা আমি বলেছি যে ভাই ওনারও তো আসা উচিত একসাথেই, কারণ এটা তো এই তারাও আন্দোলন করেছে, আপনিও আপনার জায়গা থেকে আপনি আন্দোলন করেছেন, আমরা আমাদের জায়গা থেকে গত 15 বছর তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন দেশের বাইরের থেকে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই জন্য আমরা ভোট চাই এবং আমরা
গত 15 বছর ভোট দিতে পারেনি। ভোট চান, কিন্তু কেমন ভোট চান সেই প্রশ্নটা আপনার কাছে আমার থাকলো। আমি পরে আপনার কাছে আসছি। মিস্টার রাজিকুরুজ্জামান রতন, আপনার কাছে আমার একই প্রশ্ন আসলে, যে সামনের দিনের যে পথ চলা রাজনীতির ক্ষেত্রে নির্বাচন কেন্দ্রে কি দেখেন আসলে? অনেক রকমের কথা আছে, বাকিগুলো উচ্চারণ নাই করলাম, তিনটা তো উচ্চারণ করাই যায়। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই পূর্বে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা, জাতীয় সরকারের প্রসঙ্গটা এবং নির্বাচন কি দেখেন আসলে? দেশের মানুষ চায় স্বস্তি। গণতান্ত্রিক পদ্ধতি সেটা প্রবর্তন করার অন্তর্নিহিত যে চাওয়া মানুষের তো দুই ধরনের চাওয়া থাকে, একটা প্রকাশ্য চাওয়া থাকে, একটা অন্তর্নিহিত চাওয়া থাকে। যেমন শ্রমিকরা প্রকাশ্য চায় কি, চায় হচ্ছে মজুরি চায়, কিন্তু অন্তর্নিহিত চাওয়া হলো যে তাদের জীবনটা যেন একটু সুন্দর হয়। ঠিক তেমনি দেশের মানুষ যে যদি বলি আন্দোলন চায় বা অভ্যুত্থান চায় কিংবা নির্বাচন চায়, যেটাই চাক, ভেতরের চাওয়াটা হলো একটু স্বস্তিতে থাকতে চাই, একটু ভালো মতো থাকতে চাই। তো এই ভালো মতো থাকতে চাওয়ার জন্যই তো তারা ঝুঁকি নেয়। এরকম ঝুঁকি আমরা অভ্যুত্থানের সময় নিতে দেখলাম, এবং সেই ঝুঁকিটা যে কত বড় ঝুঁকি ছিল, সরকারি গেজেট অনুযায়ী তো 836 জনের মৃত্যুর তালিকা আছে, জাতিসংঘ বলেছে 1400 জনের মতো মৃত্যু, এমনকি যেদিন সনদ স্বাক্ষর হলো সেদিনও বলা হলো সহস্রাধিক মৃত্যু। মানে সংখ্যা যাই হোক, কিন্তু ব্যাপক মানুষের যে মৃত্যু ঘটেছিল এই চাইতে গিয়ে, সেটা তো পরিষ্কার। এখন একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার উপায় নির্বাচন ছাড়া তার কোনো পথ খোলা নেই। এই সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে, এই সরকার হয় নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে, না হলে হয়তো আরেকটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে সরে যেতে হবে। বাংলাদেশের এই 53 বছরের 54 বছরের ইতিহাসে তো 4টা অভ্যুত্থান আমরা দেখেছি। 2টা ছিল গণ অভ্যুত্থান, 2টা ছিল সামরিক অভ্যুত্থান। ফলে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনটা নিশ্চয়ই এখন আর কারো কাম্য নয়। এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার তার ক্ষমতাটা হস্তান্তর করবে, এটাই চাওয়া। দেশের মানুষ যেমন এটা চায়, পাশাপাশি দেশের মানুষ এটাও চায় যে অভ্যুত্থানের পরে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, এই ধরনের পরিস্থিতির হাত থেকেও মানুষ মুক্তি পেতে চায়। একটা যেটা বলি, কখনো কখনো মব লিঞ্চিং, যেটাকে একসময় বলা হতো আমেরিকাতে, আমাদের এখানে সেটার নাম দেওয়া হলো কি, যে মব জাস্টিস। আমরা মব তো জাস্টিস করে না, মব ভায়োলেন্স করে। জাস্টিস আনতে হবে, আইন, তার মধ্যে প্রেশার গ্রুপও বলা হচ্ছে, কেউ কেউ এটাকে প্রেশার গ্রুপ বলেছে। সেটা মানুষ দেখতে চায়নি। আর একটা জিনিস মানুষ দেখতে চায় না, সেটা চায় না কি, যে দুর্নীতির দুঃশাসনকে আমরা অবসান ঘটাবো বলে অভ্যুত্থানে সম্মতি দিলাম, সেই ধরনের দুর্নীতির নানা খবর যে আবার দেখছি, তাহলে কি আমাদের চাওয়াটা আবার হতাশায়, মরীচিকায় পরিপূর্ণ হয়ে গেল? একদিকে হতাশা, আর একদিকে মনে হয় এটা মরীচিকা, দেখা যায় কিন্তু ধরা যায় না, কাছে যাওয়া যায় না, সেরকম পরিস্থিতিকে আমরা পড়ে গেলাম। এই সব কিছুর অবসান হতে পারে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে। আমরা মনে করি এখন সেই দিকে যাত্রাটা শুরু করতে হবে। একটা অধ্যায় আমরা শেষ করেছি, সে অধ্যায়টা হলো একটা দুঃশাসনের বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান, সেটা শেষ করেছি। এখন হচ্ছে পরবর্তী অধ্যায় শুরু, যে দুঃশাসনের অবসান ঘটিয়েছি বলেছি, সেখান থেকে সুশাসনে উত্তরণ ঘটানো, এবং সেই উত্তরণ ঘটাবার ক্ষেত্রে নির্বাচন হচ্ছে প্রথম ধাপ। জবাবদিহিতা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় ধাপ। সেই জবাবদিহিতা প্রশাসনে, পুলিশে এবং রাজনীতিতে। সবচেয়ে বেশি জবাবদিহিতা দরকার যারা যত বড় ক্ষমতায় থাকবেন তাদের। যিনি ক্ষমতা যার নেই, তার জবাবদিহিরও খুব একটা প্রয়োজন নেই। জবাবদিহি তো প্রয়োজন তারই যার ক্ষমতা আছে, যার ক্ষমতার অপব্যবহার করার জায়গা আছে, তাকেই তো জবাবদিহির মধ্যে আনতে হবে। কিন্তু আমাদের এখানে এখনও আমরা সেটাই দেখছি, ক্ষমতা থাকলে ক্ষমতার ব্যবহার করা, দুর্বলের উপর ক্ষমতা প্রয়োগ করা, এবং আমি যে ক্ষমতাবান এটা হাড়ে হাড়ে বুঝিয়ে দেওয়ার মানসিকতাটা তৈরি হয়েছে। সে কারণে বলছি যে আমরা ফ্যাসিস্ট তাড়ালাম বলছি, কিন্তু প্রত্যেকেই ভিতরে ভিতরে কি ছোটো ছোটো আবার ফ্যাসিস্টকে লালন করছে কি না? তাহলে এই ফ্যাসিস্ট দমনের উপায় কি? একটা গণতন্ত্র, গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্রের সংস্কৃতি, এটাই পারে আমাদের ভেতরের কখনো কখনো প্রবণতা যদি কখনো মাথাচাড়া দিয়ে উঠতে চায়, একটা ফ্যাসিবাদী প্রবণতা যদি রাষ্ট্র এবং সরকারে আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়, তখন গণতান্ত্রিক সংস্কৃতি হচ্ছে তার প্রধান প্রতিষেধক বা জনগণের পক্ষে প্রধান রক্ষা কবচ। সেই জায়গায় এখন দেশটাকে নিয়ে যাওয়া দরকার। সো আমরা শুনছিলাম মিস্টার রতনের কাছ থেকে, আপনি নির্বাচনের কথা বলছিলেন। এখানে কতগুলো প্রশ্ন, যেমন ধরেন একটা আলোচনার মধ্যে আমরা দেখছি যে
বিএনপি যে কোনোভাবে ক্ষমতায় যেতে চায় এবং তার জন্য বিএনপির গত 1 বছরের যদি আমরা কর্মকাণ্ড দেখি তাহলে দেখা যাবে যে বিএনপি আসলে যতটা সম্ভব ছাড় দিয়ে কম্প্রোমাইজ করতে 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 নির্বাচনে যেতে চায়। কিন্তু একই সঙ্গে এটাও একটা আলোচনার মধ্যে আছে যে বিএনপি আসলে দিন যত যাচ্ছে তার গ্রাউন্ডটা তত লুজ করছে, ইমেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা একটা দিক। এনসিপির নেতা নাহিদ ইসলাম জামাত প্রসঙ্গে বলেছেন যে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে, তাদের আন্দোলন ছিনতাই করে নিয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে নির্বাচন কমিশনকে এখন গণিমতের মাল হিসেবে ভাগ করে নেওয়া হয়েছে, সো ভাগ করে কারা নিয়েছে সেটা সহজেই বোধগম্য। আমি একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই যে আসলে আপনারা কেমন নির্বাচন চান, মানে কোনো রকম একটা নির্বাচন হলেও নির্বাচনের মধ্য দিয়ে জয়ী হলেই আপনারা খুশি, নাকি আসলে মিনিংফুল কিছু চান? আপনারা যদি বলেন যে এই যে জাতীয় একটা সনদ আপনি যার সাক্ষীও আপনি ছিলেন সেখানে, কিন্তু এটাকে জাতীয় সনদ, জুলাই চার্টার যাই বলা হোক না কেন, ঐকমত্য কথা, ঐকমত্যটা হলো কীভাবে সেটা বুঝতে চাই। এখানে মিস্টার রাজিকুজ্জামান রতন আছেন, তার দল এখানে সাইন করেনি। প্রায় 55টা 60টার মতো নিবন্ধিত রাজনৈতিক দল, তার মধ্যে মাত্র 25টা সিংহভাগ রাজনৈতিক দলই এর মধ্যে স্বাক্ষর করেনি। জনগণেরও পার্টিসিপেশন আসলে এখানে কতখানি আছে সেটা নিয়ে একটা প্রশ্ন। আমরা এই পুরো আলোচনার মধ্যে দেশের জনসংখ্যা সিংহভাগ নারী, তাদের সেই অর্থে পার্টিসিপেশন দেখিনি। আমরা যে ইন্ডিজিনিয়াস কমিউনিটি, তাদের সেই অর্থে অংশগ্রহণ দেখিনি। আমরা অন্য ধর্মের মানুষদের, মানে একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করবার জন্য যে ধরনের কনসেনসাস তৈরি করা দরকার সেটা তো এখানে আছে বলে কেউ বলতে পারবেন কি? বিএনপি তো অ্যাকচুয়ালি বা এখানে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আসলে এখন বিএনপি সবাইকে, আমি দেখলাম বিএনপি মহাসচিব সবাইকে নির্বাচনে আসতে বলছেন, কিন্তু পুরো প্রক্রিয়ায় সবাইকে কি বিএনপি যুক্ত করবার যে ভূমিকা রাখা দরকার সেটা রাখছে? বিএনপি তো আগের থেকেও বলে আসছে যে বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে চায় না, সবাইকে সাথে করে নিতে চায়। যেখানে তারেক রহমান আবার উনি 31 দফা জাতির উদ্দেশ্যে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই কেমন করব, কি করব। এখন বিষয়টা হচ্ছে যে এটা একটু ডিপ কনস্পিরেসি চলছে এই দেশের ভিতরে। এটা কে করছে, কার বিরুদ্ধে হচ্ছে কনস্পিরেসি? এই দেশের বিরুদ্ধে। ওকে। হ্যাঁ, এবং দেশের এখন যদি ধরেন বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে অবভিয়াসলি বিএনপিকে জনগণ এটা তারা মেন্টালি প্রিপেয়ার যে বিএনপি। কিন্তু এখন অনেকেই আবার বলবার চেষ্টা করছে যে জামাত বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে একটার পর একটা ছাত্র সংসদ নির্বাচনে, তাদের ছাত্র সংগঠন জিতছে, বিএনপি সেখানে পাত্তাই পাচ্ছে না। এটার জন্য বিএনপির ছাত্র সংগঠন গত 15 বছর আপনি দেখছেন যে জামাতের কর্মীরা এবং ছাত্রলীগের কর্মীরা তারা কিন্তু একসাথে বসবাস করেছেন, তারা আপনার ক্যাম্পাসের ভিতরে। অনলি তাদের অ্যালার্জি ছিল যে ছাত্রদল, আওয়ামী লীগের স্পেশালি, যে ছাত্রদলকে তারা ক্যাম্পাসে থাকতে দিবে না, এবং সবচেয়ে বেশি ছাত্রদল ডিপ্রাইভ হয়েছে। বিএনপি ছাত্ররা মোর দেন 500 পিপুল মারা গেছে এই গত জুলাই আন্দোলনে। তাহলে আপনি দেখেন যে আন্দোলনে এবং বাংলাদেশের আপনার অন্যান্য পলিটিক্যাল পার্টির কয়জন মারা গেছে। লেটেস্ট যেটা কোমলমতি ছাত্রছাত্রী, এরা তো কোনো দলের ছিল না, কোনো গোষ্ঠীর ছিল না, এরা তো আমাদের জাতির অ্যাসেট। আমাদের দলের আমাদের দলের স্যাক্রিফাইস যদি আপনি দেখেন, বেগম খালেদা জিয়া চাইলে কিন্তু কম্প্রোমাইজ করতে পারতেন। উনি তারপরেও বলেছেন যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। জেলে গিয়েছেন মিথ্যা মামলায়, ওনাকে জেলে টর্চার, ওনাকে হত্যার পরিকল্পনা করেছে। শেখ হাসিনা নিজেই তো লন্ডনে একটা জনসভায় সে বলেছে যে আর কতদিন বাঁচবে। এরপরেও যত ষড়যন্ত্র, উনি এই দেশের মানুষকে রক্ষা করার জন্য এই দেশে দেখেছেন, দেশ রক্ষা করার জন্য। নাহলে যারা রামপাল দিল, চিরাং সমুদ্র বন্দর দিল, করোড় দিল, দেশ বিক্রি করেছে, যারা বলল যে আমাদের স্বামী স্ত্রী ভারতকে আর কত তেলাবে, এবং তাদের নতজানু ফরেন পলিসি, এবং তারা যে বিডিআর মেসাকার করলো, কোনো প্রতিবাদ নাই। আজকে এইভাবে দেশকে অর্থনৈতিকভাবে পর্যন্ত এই ফেসিস্ট
হাসিনার সময় এই আপনি দেখছেন যে বিদেশি পত্রিকাগুলি যেমন $222.7 বিলিয়ন গত 15 বছরের দেশ থেকে তারা পাচার করেছে। এবং এই দুইটা শক্তি কিন্তু তারা এক ছিলেন। এরা ধরেন ইভেন বিএনপির সাথে অফকোর্স বিএনপি যেহেতু মাল্টি পার্টি ডেমোক্রেসি বিশ্বাস করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়াও এই দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। তারেক রহমানকে কিন্তু বিবিসি সিরাজ রহমান একজন বাংলা সাংবাদিক বলেছিলেন যে এই যুগের কার্ল মার্কস তারেক রহমান। এই কথাটা কেন বলেছেন? যে উনি দেশের বাইরে, কারণ আওয়ামী লীগ যখন অনেক ক্রিটিসাইজ করেছিল তখন যে বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি, বিএনপি আপনার বাইরে গোহাত থেকে বাইরে মাঝে মাঝে বিবৃতি দেয়। তো এখন যেটা তারা বলেছে তো এই জায়গাতে এখন আওয়ামী লীগ পৌঁছে গেছে। এখন আওয়ামী লীগ যেমন জামাতে ইসলামের রাজনীতিতে তারা তো প্রথমে এসে বলছে যে ভারতকে কষ্ট দেওয়া যাবে না, এবং এটা কোয়াইট ক্লিয়ার পাবলিকলি স্টেটমেন্ট তারা ছিল। আর বাকি এরা কিন্তু ওই যে ভারত আমাদের নেইবারিং কান্ট্রি হিসাবে তাদের সাথে আমাদের বন্ধুত্ব আমরা চাই, এটা যেটা সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়াও বলেছেন দেশের বাইরে আমাদের প্রভু নাই, আমাদের বন্ধু আছে। তা আমি মনে করি যে তারা একটা মেজর ভূমিকা পালন করতেছে এই দেশের ভিতরে যাতে নির্বাচন না হয়, এবং সেটার জন্য কিছু উচ্চবিলাসী রাজনৈতিক কর্মী, নেতা, দল নিশ্চয়ই সেইখানে রয়েছে। তা আমরা যেটা মনে করি যে বিএনপি মন থেকে চায় যে একটা ভালো একটা নির্বাচন হোক, এবং পার্মানেন্টলি যেন এই সলিউশনটা, যেটা আমি মনে করি রতন ভাই ওনাদেরও একটা চাওয়া আছে যে আমরা সবাই মিলে একবারে এই সমস্যাগুলির সমাধান আমরা করি। এই যে জুলাই সনদের যে কথাটা বললেন যে এটা এখানে একটা ওপেন, যে আমি মনে করি যে কিছুটা আছে যে যেখানে আপনারা চাইলে একসাথে আবার ওইটারে আপনারা সংশোধন করতে পারেন, একসাথে বসতেও পারেন, এই গ্যাপটা বোধহয় আছে। জি, মিস্টার রাজিকুজ্জামান রতন। দুটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, জুলাই সনদ এবং নির্বাচন। জুলাই সনদ মানে এই সনদ প্রস্তুত প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘদিনের, 6-7 মাস। নাম হয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন, মানে ধরে নেওয়া হয়েছিল যে কিছু কিছু বিষয়ে ঐক্যমত তৈরি করতে হবে। আর ইট ইজ ইমপ্লাইড যে অনেক বিষয়ে দ্বিমত আছে, দ্বিমত না থাকলে তো ঐক্যমতের প্রশ্ন আসতো না। কিন্তু এই দ্বিমতের মধ্যে এমন কিছু বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা ঐক্যমত তৈরি করতে পারলে আমরা দেশটাকে আমরা একটা নির্বাচনের ধারায় নিয়ে যেতে পারবো, একটা গণতান্ত্রিক চর্চার জায়গায় নিয়ে যেতে পারবো, ভবিষ্যতের ফ্যাসিবাদের উত্থানকে রহিত করতে পারবো, এরকম আকাঙ্ক্ষাটা ছিল অন্তরের চাওয়া। সে কারণেই তো প্রায় 5-6টা কমিশনের বিষয়, পরে একটা কমিশনকে বাদ দিয়ে 5টা কমিশনের বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। আমাদের মধ্যে অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক প্রশ্নও ছিল। যে ছাত্ররা জীবন দিল, শিক্ষার কোনো কমিশন হয় নাই, অথবা যে প্রবাসী শ্রমিকরা এই দুর্দশার সময় $30 বিলিয়ন পাঠিয়েছে, সেই প্রবাসী শ্রমিকদের এত যন্ত্রণার কথা শুনি, তাদের এত দুর্দশার কথা শুনি, তাদের এত বিড়ম্বনার কথা শুনি, তাদের নিয়ে কোনো কেউ কিছু করলো না। শ্রম কমিশন একটা হয়েছে, তার মধ্যে প্রবাসী শ্রমিকদেরকে একটু অন্তর্ভুক্ত করা হয়েছে। অথবা আমরা যদি বলি যে আমাদের কৃষি, সমস্ত কিছুর মধ্যেও কৃষি আমাদেরকে বাঁচিয়ে রাখে। এমনকি কিছুদিন আগে যে করোনায় বলেছিল যে ঘরের বাইরে যাবেন না, সেই সময় কৃষকরা যদি ঘরের বাইরে না যেত তাহলে আমাদের ঘরের ভিতরের ভাতটা কিন্তু জুটত না। আপনারা যারা ঘরে বসে ভাত খেতে, সেই কৃষকদের জন্য কৃষি সংস্কার কমিশনের কিছু হয়েছিল, হয় নাই। তো ফলে আমরা দেখলাম যে অনেকগুলো বিষয়ে আমাদের চাওয়াটা পূরণ হয়নি। তারপরেও মানুষের একটু চাওয়া, একটা তো সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন। মানে নির্বাচনটা যদি নিয়মিত হয় তাহলে একটা জিনিস হয়, অরাজকতাটা একটু কমবে, দায়হীন লুণ্ঠনটা এটা ঠেকানো যাবে, এমনকি একটা গণতান্ত্রিক সংস্কৃতিরও চর্চা হবে যে আমি আজকে চাইলেই আপনার জায়গা দখল করে নিতে পারবো না, কারণ এটা হয়তো পার্লামেন্টে আলোচনা হবে। আমি চাইলেই দেশের কথা বলে বলে দেশের বিরুদ্ধে এমন কোনো চুক্তি করতে পারবো না, কারণ সেটা পার্লামেন্টে আলোচনা হবে।
আমি চাইলেই বিদেশি কোনো কোম্পানিকে দেশের কোনো একটা জায়গায় ইজারা দিয়ে দিতে পারবো না, কারণ পার্লামেন্টে আলোচনা হয়। তার মানে একটা জবাবদিহিতার জায়গা, একটা জবাব তৈরির জায়গা থাকবে। সেই জায়গাটা যাওয়ার জন্যই তো এই ঐকমত্য কমিশনের আলোচনাগুলো হলো। তখন শেষ পর্যন্ত আলোচনাগুলোর শেষে এসে ঠেকলো 84টা ইস্যুতে। তার মধ্যে 19টা বিষয় ছিল সংবিধান সংক্রান্ত। বলা হয়েছিল যে যে সমস্ত বিষয়ে আমরা ঐকমত পোষণ করব সেই সমস্ত বিষয়গুলো নিয়েই একটা সনদ হোক। কিন্তু দেখুন এখানে আবার একটা ধাক্কা লাগলো কোন জায়গায়, যে সনদ যেটা তৈরি করা হলো তার যে অঙ্গীকারনামার প্রথম দফায় বলা হলো যে যতগুলো বিষয় আছে সবগুলোকে নিয়ে পূর্ণাঙ্গ সনদ হিসাবে এটা গৃহীত হবে। তাহলে তখন বলবো আচ্ছা অনেকগুলো বিষয় যে আমাদের দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট ছিল, তাহলে সেগুলো কি হবে? যেমন ধরুন যে বিষয়টা আমাদের ঐক্যমত আমরা করে ফেলেছি যে নির্বাচন কোন সরকারের অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে, বাচ্চা একমত হয়েছি। আচ্ছা অভ্যুত্থানকে যদি স্বীকৃতি দিতে হয় তাহলে সংবিধানের 7-এর ক এবং খকে বাতিল করতে হবে, আমরা একমত হয়েছি। এমনকি আমাদের প্রধানমন্ত্রী তার মেয়াদ কতদিন হবে সেই ক্ষেত্রে বিএনপির দ্বিমত সত্ত্বেও বিএনপি কিন্তু শেষ পর্যন্ত একমত হয়েছে যে 10 বছর হবে। এরকম তো অনেকগুলো পয়েন্টে আমরা একমত হয়েছি। তাহলে আমাদের তো আসা উচিত ছিল ঐক্যমত্য কমিশন, যেহেতু ঐক্যমতের বিষয়গুলো নিয়েই আমাদের সনদ তৈরি করা। তাহলে প্রথম ধাক্কাটা খেলাম আমরা, যে ওখানে দ্বিমতগুলোকে কখনো উপেক্ষা করা হলো, অথবা বলা হলো দ্বিমত থাকলে থাকুক, এটা আমরা পরোয়া করি না। এটা 2 নম্বর যে বিষয়টা হলো যে এই সনদ কিংবা এই বিষয়গুলো নিয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। তাহলে প্রথমত পূর্ণাঙ্গ, দ্বিতীয়ত প্রশ্ন উত্থাপনের বিষয়টা। তখন বললাম যে আমরা কি তাহলে আমাদের বর্তমান দিয়ে ভবিষ্যতের পথ রুদ্ধ করে ফেলব? সাম্প্রতিক সময় যা হয়েছে, অথবা আমাদের যা আকাঙ্ক্ষা ছিল সেই অনুযায়ী দেশটা যে পরিচালিত হয় নাই, অথবা যা আমাদের প্রত্যাশা ছিল তা যে আমাদের সনদে উল্লেখিত হয় নাই, এটা নিয়ে কেউ কি কখনো কথা বলতে পারবে না? এই জায়গায় কি তাহলে স্বাক্ষর করাটা উচিত? তা সত্ত্বেও আমরা অনেক রাজনৈতিক দলকে দেখলাম তারা অন্তত একটু এইটুকু সমঝোতার জায়গা থেকে স্বাক্ষর দিয়েছে যে তারপরেও বাবা অন্তত নির্বাচনটা হোক, একটা স্বাভাবিক জায়গায় যাও। আমরা বাসদের পক্ষ থেকে বলেছি সনদ এবং নির্বাচন একটার প্রতিপক্ষ নয়। সনদ হচ্ছে একটা কমিটমেন্ট, আর নির্বাচন হচ্ছে প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে চাই। নির্বাচনের মধ্য দিয়ে যারাই ক্ষমতায় আসবে তারা সনদের যে স্বাক্ষর করেছেন সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবেন। সেখানে বিএনপি তো আগেই বলেছে যে তারা যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই বিষয়ে বাস্তবায়ন করার দায় তাদের উপর বর্তায় না। তার মানে থেকেই গেল কথাটা। তাহলে এটাই যদি থাকে তাহলে কেন এটাকে পূর্ণাঙ্গ বলছেন? এই প্রশ্নগুলো আমাদের মধ্যে ছিল। সে কারণে আমরা বলেছি আমরা একমত হওয়ার জন্য যে আলোচনা করেছি, আলোচনার মধ্য দিয়ে আমাদের অনেক বিষয় আমরা কাছাকাছি এসেছি, অনেক বিষয় আমরা একমত হয়েছি। একমতের বিষয়গুলো নিয়ে আসুন আমরা সামনে এগোই। কিন্তু একটা জিনিস আমরা মনে রাখি, সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে সংস্কৃতিতে, আইনে নাই, লিখিত কোনো কিছুর মধ্যে নাই। লিখিত থাকা এবং আইনে থাকার মধ্যে যদি সব থাকতো তাহলে আগের সরকার তো বলেছিলেন যে প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গের সুরক্ষা আইন, কই সুরক্ষা আইন কি টিকলো? পালিয়েই তো যেতে হলো তাদেরকে। তাহলে আইন সবসময় রক্ষা করে না। কিংবা সংবিধানে কি সবসময় রক্ষা করে? সংবিধানের 7-এর ক এবং খ তো ছিল, তারপর অভ্যুত্থান কি রোধ করা গেল? তাহলে সবচেয়ে বড় জিনিস কি? সবচেয়ে বড় জিনিস সংস্কৃতি। ছোট্ট দুটো উদাহরণ বলে আমি শেষ করি। বাংলাদেশের আগে অভ্যুত্থান হয়েছে শ্রীলঙ্কায়, বাংলাদেশের পরে অভ্যুত্থান হলো নেপালে। দুটো দেশেরই দৃষ্টান্ত দেখুন। শ্রীলঙ্কা অভ্যুত্থানের পরে রাষ্ট্রপতি পালিয়ে গেলেন, জনগণ গিয়ে রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে পড়লো, সেখানে তার বিছানায় গড়াগড়ি করলো, সেখানে তাদের সুইমিং পুলে একটু গোসল টোসলও করলো। কিন্তু আমরা কি কোথাও খবরে দেখেছি ওখান থেকে কোনো কিছু চুরি করে নিয়ে যেতে, লুট করে নিয়ে যেতে? তার মানে সংস্কৃতিটা কী জিনিস? যে এটা হচ্ছে আমাদের সম্পদ। আমাদের সম্পদের উপর আমাদের অপছন্দের ব্যক্তি বসবাস করতেন, তাকে তাড়িয়েছি কিন্তু সম্পদ ধ্বংস করব না। এর জন্য কিন্তু একটা গণতান্ত্রিক সংস্কৃতি লাগে। কিংবা নেপালেও দেখুন, নেপালে অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে সেখানে পরের দিনটা এমন পরিস্থিতি হলো যে মন্ত্রীদেরকে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা ঘটলো। কিন্তু একদিন পরে যখন লুটপাট শুরু হলো, সাথে সাথে অভ্যুত্থানকারী ছাত্র জনতা বললো এইটা তো আমাদের কথা ছিল না, এই লুটপাট যারা করছে তারা আমাদের কেউ নয়, ফলে লুটপাট বন্ধ করতে হবে, অরাজকতা বন্ধ করতে হবে। এবং তারপর তরুণরা এসে কাঠমান্ডু শহরটাকে আবার পরিষ্কার করে দিয়ে গেল। এটাও কিন্তু একটা সংস্কৃতি। এবং তারপরে যিনি দায়িত্ব এলেন তিনি এসেই বললেন 6 মাসের মধ্যে নির্বাচন হবে, তারিখ দিয়ে দিলেন। তারিখ দিয়ে দিলেন। তার মানে একটা রোড ম্যাপ হয়ে গেল। এরপর রাজনৈতিক দলগুলো তাদের কাজ শুরু করলো,
জনগণও তারা অপেক্ষা থাকলো যে দেখি কোন রাজনৈতিক দল কী ভূমিকা পালন করে। আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকারের নামে একটা অন্তহীন সরকারের একটা স্বপ্ন কেউ কেউ দেখতে শুরু করলেন, এবং কেউ কেউ নাকি জনগণের চাওয়ার নাকি সীমা থাকে না, কেউ কেউ বললেন যে এই সরকারকে 50 বছর পর্যন্ত দেখতে চান। কেউ একটু হয়তো চাওয়ার সময় তো আশার অতিরঞ্জনের কারণে অনেক কিছু হয়তো খেয়াল করেনি যে এখন যার বয়স 85 বছর, তিনি আরও 50 বছর হলে তার বয়সটা কত হতে পারে। তো তারপরেও তিনি যদি আবার বলতে থাকেন, তাহলে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তার মেয়াদটাকে সুনির্দিষ্ট করছে না। এইটা হচ্ছে কি সমাজে অনেক ধরনের অস্থিরতার বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে নির্বাচনের কথা বলছেন আপনারা, এই নির্বাচন প্রসঙ্গেই যদি আমরা ওইদিন যে অনুষ্ঠানে মিস্টার মালিকও ছিলেন এবং সেখানে প্রধান উপদেষ্টা বলছেন যে যেভাবে আমরা আজকে এই ঐতিহাসিক কাজটি করলাম, যেটার কিছু অংশ জাদুঘরে যাবে, কিছু অংশ পাঠ্যপুস্তকে থাকবে, মানে আমি জাস্ট আমার মতো করে বলছি। হ্যাঁ, তিনি বলছেন এই একই প্রক্রিয়া আসেন আমরা নির্বাচন নিয়ে আবার আলোচনা করি, এবং সেখানে পুলিশ লাগবে কেন, আমরাই নির্বাচন করি। তো মানে কী ধরনের নির্বাচন হবে? পুলিশ, আর্মি এগুলো বাদ দিয়ে আপনারা নির্বাচন করতে পারবেন? ঐকমত্যই তো একসঙ্গে করতে পারলেন না। প্রথমত যে বাংলাদেশের সেনাবাহিনী মাইনাস এদেশে নির্বাচন হবে না। আপনি তো পুলিশ ছাড়াই বলছেন। পুলিশ যেই পুলিশের ন্যূনতম মরাল স্ট্রেংথ এখন নাই, সেই পুলিশকে আপনি রাখতে চাচ্ছেন না একবারে। মানে এটাকে কথার কথা বলতে পারেন, কিন্তু এই কথা যখন সরকার প্রধানের মুখ থেকে বেরোয়, তাহলে আসলে বার্তাটা আসলে কি চায় বা এটা সম্ভব কিনা আমি জানি না। না, পুলিশ ছাড়া আর মানে মিলিটারি বলছেন পুলিশ এবং মিলিটারি ছাড়া নির্বাচন এটা ঠিক হবে না। মানে এটা রক্ষা করবে কি? কারণ নির্বাচনেই তো ধরেন সেইখানে আমরা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যেমন গ্রেট ব্রিটেনে নির্বাচন হচ্ছে, এটা যে কারো মাথার ব্যথা নেই। এখানে পুলিশও নেই, সেইটা তাদের ক্ষেত্রে ঠিক আছে। এখানে মানুষ তার ভোট দেয় এবং তার এই ক্যানভাসও নেই কোনো, শুধু এজেন্ট এইভাবে বসে থাকে। তাও আপনি কোন দিকে ভোট দিতেছেন এটাও জিজ্ঞেস করেন, শুধু একটা স্লিপ দিবে এবং আপনার কারে দিলেন না দিলেন এটা। এর আগে তারা হয়তো ডোর নক করে এসে যে একটা লিফলেট দেয় যে এই তার ক্যান্ডিডেটের পক্ষে। কিন্তু এই যে ক্যান পাস করা, মিছিল করা, মিটিং করলেও ইনডোর করে তারা 2-4 জন বসে, 5 জন বসে একটু চা খাইলো অথবা ডিনার খাইলো, আলোচনা করলো। কিন্তু এই হই হই রই রই যেটা মারামারি পিটাপিটি এগুলি এইখানে নেই। তারপরেও যেখানে ঝুঁকিপূর্ণ যদি 2-4 জায়গা থাকে, যেমন আমাদের ইস্ট লন্ডন এলাকায়, এটাতে কিছু পুলিশ থাকে, এখানে আমরা আসি। পাকিস্তানি এলাকায় মানে যেখানে যান সেখানেই অনিষ্ট করে। হ্যাঁ, পাকিস্তানি এলাকায় কিছু পুলিশ থাকে, আর ওই যে আপনার আফ্রিকান বা কালোদের এলাকায় কিছু পুলিশ। এছাড়া ওই যে যেটা মিস্টার রতন বলছেন সংস্কৃতি কালচারটা বড়। এক্স্যাক্টলি। এই জন্য আমার মনে হয় যে নির্বাচন যেটা ডক্টর ইউনূস সাহেবের রেখেই করা, আমার মনে হয় যে এটা ঠিক হবে আর কি। সবাই মিলেমিশি করতে হবে, এককভাবে তো বিএনপিও ওইটা চায় না, বা এই রতন ভাইদের বাসদ সহ আরও অন্যান্য যে রাজনৈতিক দল আছে। মানে এইবার এটা কি ওয়ান সাইডেড ইলেকশন নাকি একটা ইনক্লুসিভ ইলেকশন? না, ইনক্লুসিভ ইলেকশন। বিএনপি তো ইনক্লুসিভ ইলেকশন চায়, ওয়ান সাইডেড চায়। বিএনপি তো সবাই নিয়েই করতে চায়, সবাইকে নিয়ে করতে চায়। সবাইকে। আওয়ামী লীগকে নিয়ে করতে চায় না, আওয়ামী লীগ তো ব্যান। তবে এখানে ব্যান তো না, বলছে সাসপেন্ডেড অ্যাক্টিভিটি, মানে করতে পারবে না। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা কিন্তু আছে। এখানে খেলবে, এখানে জামাতে ইসলামী খেলবে। গ্রামে অনেক লোক কিন্তু আওয়ামী লীগের জমাতে ঢুকে গেছে, আমি এভিডেন্স দিতে পারবো। বিএনপি বলতে আমরা ওন করি না, এবং বিএনপি এখনো নিচ্ছে না, কিন্তু তারা কিন্তু নিচ্ছে ম্যাক্সিমাম। এবং গত ওই যে কিছু নির্বাচন যেটা স্টুডেন্টদের, এখন তারা তো যদি ফ্রিলি মুভ না করতে পারে, তাদের তো বাঁচতে হবে, আশ্রয় তো দরকার। এখন জামাত যদি তাদের বেশি নিরাপত্তা দিতে পারে তো জামাত করবে না? তো এটা তো আওয়ামী লীগের জন্য সুইসাইডের বিষয়, জামাতের জন্য সুইসাইড। জামাত কি এই জিনিসটা বুঝলো না যে সবচেয়ে বেশি ফাঁসি তো সাইদি সাহেবের মতো লোকরে ফাঁসি দিছে,
এদের আমি সাইদি সাহেবকে পার্সোনালি স্থায়ী শত্রুমিত্র বলে কিছু নেই রাজনীতিতে। না, এটা কিন্তু সাইদি সাহেবের ইস্যুটা কিন্তু রাজনীতি না, এরা হত্যা করেছে। এই হত্যার নিশ্চয়ই বিচার চাওয়া উচিত জামাতে ইসলামের সাদি সাহেবের বিষয়ে। নিজামী সাহেব উনি তো যুদ্ধাপরাধী, যদিও তাদের দৃষ্টিতে আওয়ামী লীগের, ওনারা কি মেনে নিল যে যুদ্ধাপরাধী ছিল? ওনারা তো হ্যাঁ, ধরেন প্রফেসর আপনার আর এবং কাদের মোল্লাকে একবার ক্ষমা দিল, আবার পরবর্তী পর্যায়ে ফাঁসি দিয়ে দিল। তো কাদের মোল্লা তো ওনারা যুদ্ধ অপরাধী ছিল না, তো এটা প্রতিবাদ করছেন। এখন এনিমি যদি আমার ফ্রেন্ড হয়, জালাসি যদি কাজ করে, তাহলে তো আপনি পলিটিক্স করতে পারেন রাষ্ট্র। আপনারা কি কৌশলের কাছে হেরে যাচ্ছেন? আমরা তো হারার তো কথা না, কারণ আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি সেই দিন দেখেন রাত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার জিয়ারত করে উনি কিন্তু মাঠে, বুটের মাঠে জাতিকে ঐক্য করার জন্য কিন্তু উনি নামছেন, এবং বেগম খালেদা জিয়া থাকলে কিন্তু জাতি ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, মিস্টার রাজিকুজ্জামান রতন, দুটো জিনিস, ইউনূস সাহেব মাঝে মাঝে কিছু কথা বলেন, অনেকটা স্বপ্নদ্রষ্টা না হলেও অন্তত স্বপ্ন বিলাসী আর কি। স্বপ্নদ্রষ্টাদের তো স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হয়, স্বপ্ন বিক্রি করা। হ্যাঁ, মানে এটা ড্রিম সেলার বলাটা এখন হয়তো অনেক ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু সেটা হয় কি কখনো কখনো স্বপ্নটা একটা দুঃস্বপ্নের দিকে যাত্রা করে। ছোট দুটো জিনিস দেখুন, যখনই জাদুঘর কথাটা শুনি তখনই মাথায় একটা ধাক্কা লাগে, কারণ অনেক দিন আগে তিনি দরিদ্র বা দারিদ্রকে জাদুঘরে পাঠাবার কথা বলেছিলেন, যে সামাজিক ব্যবসার মাধ্যমে। তা সামাজিক ব্যবসার কিস্তির চাপে অবস্থাটা কী দাঁড়িয়েছে সেটা আমরা দেখি। আর একটা বছর তো দেশ পরিচালনা করলেন, এক বছরে কিন্তু দেখুন 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশে কোটিপতির সংখ্যা বাংলাদেশ ব্যাংকের হিসাবে 10,357 জন বেড়েছে। এই সময় আবার দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে 26% মানুষ। তাহলে বৈষম্য বাড়লো না কমলো? একদিকে কোটিপতি বাড়লো আর একদিকে দরিদ্রও বাড়লো। আচ্ছা, যে কোটিপতিরা বাড়লো এটা হলো ব্যাংকের টাকার হিসাব, বাংলাদেশ ব্যাংকের হিসাব। যারা এই সময় দুর্নীতি করেছে, দুর্নীতিবাজারে কি ব্যাংকের সব টাকা রাখে? তাহলে এর আগে আমরা তো বালিশের মধ্যে টাকা রাখতে দেখেছি, চালের ড্রামের মধ্যে টাকা রাখতে দেখেছি, বিদেশে টাকা রাখতে দেখেছি, এখনও সেরকম টাকা আছে। তার মানে এই এক বছরেও অন্তত যদি একটা দৃষ্টান্ত তৈরি করতে পারতেন যে হ্যাঁ, দুর্নীতিটা বন্ধ করলে বাংলাদেশের দারিদ্র্য দূর করার পথে এক ধাপে এগোতে পারবো, সেই পথে খুব একটা যেতে পারলেন না তিনি। আবার নির্বাচনটাকে যদি আমরা বলি যে এটা মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু আমরা বলি এমপির আর একটা মিনিং আমাদের এখানে দাঁড়িয়েছে। এমপি মিনস ম্যাজিক্যাল পাওয়ার, মানে এটা এমন একটা ম্যাজিক আপনার হাতে তুলে দেবে যে 5 বছরের মধ্যে এমন সম্পদ আপনার হাতে চলে আসবে যেটা আপনি স্বাভাবিকভাবে ভাবতেও পারতেন না, সেই সম্পদ আপনার হাতে চলে আসবে। তাহলে এই যে পাওয়ার, মানি পাওয়ার দিয়ে আপনি সব কিনতে পারবেন, মাসল পাওয়ার কিনতে পারবেন, ম্যানিপুলেশনের পাওয়ার কিনতে পারবেন এবং সমস্ত কিছু করতে পারবেন। ফলে সেই নির্বাচন নিয়ে তো একটা মারমুখী প্রতিদ্বন্দ্বিতা হবেই। তাহলে সেখানে তাহলে ঠেকানোর উপায় কী ছিল? উপায় ছিল এমন একটা পরিস্থিতি তৈরি করা যে নির্বাচনকে টাকা, কালো টাকার প্রভাব মুক্ত করা, নির্বাচনকেও যে কথাটা মালিক ভাই বললেন যে একজন ড্রিম সেলার আর একজন হচ্ছে হ্যাভেন সেলার, বেহেশত বিক্রিকারী, এই দুটোর হাত থেকে যদি আমরা মুক্ত করতে পারতাম যে রিয়ালিটিটা দেখো, এই হচ্ছে রিয়ালিটি, তো সেটা করার উদ্যোগটা নেওয়া দরকার ছিল। আর একটা বিষয় ভাবনা দরকার ছিল যে এক বছরে তিনি যদি এরকম করতেন, আমার উপদেষ্টা পরিষদের যারা আছেন তারা প্রত্যেকেই এক বছরে তাদের আয়ের হিসাব দেবেন, সেখান থেকে তিনি যদি শুরু করতেন, তাহলে আমরা দেশটাকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। তার আগে দায়িত্বশীলতার জায়গায় আমরা আনতে পেরেছি কিনা, যারা দায়িত্ব পালন করেছি, দায়িত্ব যারা নিয়েছি অথবা দায়িত্ব যারা পালন করতে চেয়েছিলাম তারা ঠিক মতো দায়িত্ব পালন করেছি কিনা। আমরা হঠাৎ করে এপিএসদেরকে কোটিপতি হয়ে যেতে দেখেছি, কিন্তু এপিএস তার উপরে তো পিএস আছে, তার উপরে তো আবার আছে, তো তারা কোথায়? তারা কি কখনো জবাবদিহির আওতায় এলো? ফলে আমাদের মনে হয় যে এগুলো কথা শুনতে ভালো, কিন্তু এগুলো বাস্তবায়নের জন্য উদ্যোগটা আমরা দেখি নাই। এখন যেটা দরকার যে আগামী নির্বাচনটা তাহলে কেমন হবে? আগামী নির্বাচনে যদি এরকম হতো যে এই সরকার এই অন্তত কাজটা করতো যে আগামী নির্বাচনের সময় নির্বাচন কমিশন নির্বাচনের প্রার্থীদেরকে
প্রত্যেকের গণশুনানি, যেমন আমরা গণভোটের ব্যাপারে খুব কথা বলি, কিন্তু গণ সচেতনতা তৈরির উদ্যোগটা কি? যে কেউ ব্যক্তিগতভাবে কোনো খরচ করবেন না। আমরা প্রত্যেকের জন্য নির্বাচনী খরচ 3 লাখ টাকা নির্ধারণ করলাম, এই 3 লাখ টাকা আপনারা নির্বাচন কমিশনের ফান্ডে দিয়ে দেন। নির্বাচন কমিশন এটা দিয়ে একটা কমন প্রোপাগান্ডা করবে, যেটা উনি বললেন, কেউ পার্সোনালি টাকা খরচ করবেন না, মানুষ তার কথাগুলো জনগণের সামনে উপস্থাপন করুক, জনগণ সেখানে ডিসিশন নিক। একটা অন্তত উদ্যোগ, এই উদ্যোগটা যদি ফয়েল হয়ে যেত, এই উদ্যোগ যদি ব্যর্থ হতো, তবুও ইতিহাসে লেখা থাকতো যে একটা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক করার জন্য উদ্যোগ একটা নেওয়া হয়েছিল অভ্যুত্থানের পরে। ফলে অভ্যুত্থান শুধুমাত্র একটা ফ্যাসিবাদী শাসনকে সরায় নেই, একটা গণতান্ত্রিক শাসনের সূচনাও করতে চেয়েছিল। তো সেই জায়গাটা কিন্তু খুব একটা করেননি। ফলে আমরা অনেকগুলো এরকম কথা শুনেছি, এটাও শুনলো, এবং মানুষের মধ্যে এই কথাটাতে খুব বেশি প্রভাব ফেললো না, সেটা বোঝা যায় উপস্থিতির মধ্যে। আর একটা খুবই দুঃখজনক বিষয় বলে আমি শেষ করি, এই অভ্যুত্থানটাকে সফল করবার জন্য যে ছাত্রদের সবচেয়ে বড় ভূমিকা ছিল, যারা গুলির সামনে দাঁড়িয়েছিল, যেদিন সনদ স্বাক্ষর হয় সেদিন তাদেরকে পুলিশের লাঠির সামনে দাঁড়াতে হলো, তাদেরকে লাঠিপেটা করা হলো, এবং তারপরে তাদের কথাগুলো আবার অন্তর্ভুক্ত করা হলো। এইখানে দুটো ব্যত্যয় হচ্ছে। একটা হচ্ছে স্বাক্ষর করার পরে অন্তর্ভুক্ত করা যায় কিভাবে, এটা একটা প্রশ্ন। দুই হচ্ছে, যদি অন্তর্ভুক্তই করবেন তাহলে লাঠিপেটা করার প্রয়োজন হলো কেন? আগেই তো আলোচনা করে ঠিক করতে পারতেন। তার মানে আলোচনা করে যদি ঠিক করতে পারতেন, তাহলে ওই যে স্বাক্ষর অনুষ্ঠানে অন্তত এই বেদনাময় ঘটনাটা ঘটতো না। দেখা গেল বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার মিস্টার সালাউদ্দিন আহমেদ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের প্রেক্ষিতে সংশোধনটা করা হয়েছে এবং মোটামুটি উনি যা বলেছেন সেটাই অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে তো হলো, তো তাহলে এই যা হলো তো একটু আগে হলো না কেন? আগে হলে তো এই অন্তত একটা বেদনাময় স্মৃতি থাকতো না, যে স্বাক্ষর যখন হচ্ছে সেই সময় আহত হয়ে আছেন, জুলাই আন্দোলনে যারা হাত হারিয়েছিলেন, একটা নকল হাত লাগিয়েছিলেন, সেই হাতটাও পুলিশের লাঠির আঘাতে ছিটকে পড়ে গেল। সেটা হাত তো ছিটকে পড়লো না, এটা একটা প্রতীকী অর্থে আমাদের হাত মানে তো আমাদের কাজের যে বিষয়, ভবিষ্যতে যে কাজটা করব, আমি যে কলম দিয়ে স্বাক্ষর করছি, আর এই কলমটা হাতে ধরবার জন্য যারা হাত হারিয়েছেন তারা সেই নকল হাতটাও রাখতে পারলেন না। তো এগুলো কিন্তু খুব বেদনাময় বিষয়, এই বিষয়গুলো খেয়াল করা গেল না। তাহলে আমার মনে হয় যে বড় বড় স্বপ্ন আমরা দেখবো, এটা ঠিক, কিন্তু ছোট ছোট কাজের মধ্য দিয়ে বড় স্বপ্নগুলো বাস্তবায়িত হয়। ছোট ছোট কাজগুলো কিন্তু আমরা করতে খুব একটা দেখি নাই। এমনিতে এই প্রশ্নটা আপনার কাছে রেখে যাচ্ছি, মিস্টার মালিক উত্তর দিবেন। এই যে নির্বাচন কেমন হবে সেগুলোর তো অনেকগুলো দিক আছে, কিন্তু কারো কারো আশঙ্কা যে এই নির্বাচনটা বা নির্বাচনের প্রাক সময়টা অনেক সংঘাতময় ঘটবে বাংলাদেশে নানান সামগ্রিক অভ্যন্তরীণ এবং পারিপার্শ্বিক বাস্তবতার কারণে। মিস্টার মালিক, এই সমস্যার সমাধান কী হবে? মানে যেরকম চিত্র এখন দেখে অনেকে, বিএনপি নিজেরা বিএনপি এবং জামাত, আওয়ামী লীগ বিএনপি, মানে নানা রকমের সংঘাতের একটা আশঙ্কা অনেকের মধ্যেই আছে। এটা আমিও, এবং সেটা নির্বাচনকে পণ্ড করে দিতে পারে বলে অনেকের ধারণা। এবং ইতিমধ্যেই এখন এই যে নানান একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিদিনই ঘটছে কোথাও না কোথাও, সেটা অনেকে নাশকতা মনে করছেন, যদিও সরকার বলছে তারা ইনভেস্টিগেট করে দেখবে এবং যদি সেরকম কিছু হয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানে দিলুভাই যে যারা ডিফিটেড প্লেয়ার, এরা কি বসে রয়েছে এমনি? আপনি এই যে দেখি চোরা কি করে বাড়িতে চুর ঢুকেছে। এখন এই যে আওয়ামী লীগের যতটা আপনার মন্ত্রী ছিল, এমপি ছিল, যারা ইন্ডিয়াতে, এরা শুধু খাইতেছে, এরাই এটা, এবং বাংলাদেশের অনেক প্রশাসনে অনেক লোকজন, যেটা আগে আমি বলেছি, এটা সব মিলেই কিন্তু যাতে আপনাকে, তাহলে প্রশ্ন থাকে যে প্রকাশ্যে রাজনীতি না করতে দিলে গোপনে গিয়ে পরিস্থিতি আরো খারাপ করা যায়। এটা আন্ডারগ্রাউন্ড, কারণ কোনো জিনিস, মানে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স তো অলওয়েজ এটা ডেঞ্জার, বিপজ্জনক। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সটা এটা খুবই বিপজ্জনক হয়। এবং আওয়ামী লীগ এই নির্বাচন ধরেন, যেহেতু তারা ফেসিস্ট, এরা মাঠে আসলেও ওদেরকে কেউ ভোট দিত না, ওদেরকে পাবলিকেই আমাদের যে অবস্থা গণদলেই তারাই দিত, ওই এনসিপিরাই দিত, বা আরও অন্যান্যরাও দিত। তো তারপরেও যেহেতু এখন সরকার যেহেতু ব্যান করেছে তাদেরকে, তো এটা আমি মনে করি যে
সরকার করেছে, কিন্তু একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো বক্তব্য নাই, বিএনপির বক্তব্য থাকবে না। বিএনপি তো এখন নিশ্চয়ই বিএনপি তো বলছে যে এই সরকারকে তারা সহযোগিতা করছে। জনাব তারেক রহমান উনি প্রথম থেকেই এখন পর্যন্ত এটা করছেন, কিন্তু আমাদের মানে রাইট রং যাই করুক সবকিছুতেই না, সহযোগিতা রাইট করতে হবে। তো রাইটের পক্ষে থাকবে, রঙের পক্ষে তো ক্রিটিসাইজ করবে বা করছেও। আমাদের দল তো দ্বিমত করছে, বিভিন্ন ইস্যুতেও প্রতিবাদ করছে, আলোচনা করছে। কিন্তু এইখানে একটা জিনিস যেটা দিল ভাই, যে একটা নির্বাচন যদি সত্যিকার অর্থে যদি ভালো একটা নির্বাচন না হয়, এই জাতির অনেক দুর্ভাগ্য রয়েছে সেখানে। এবং আমরা এত জীবন দিয়ে বাসার জন্য জীবন দিল মানুষে, স্বাধীনতা সংগ্রামী জীবন দিল, মারা সংগ্রাম হারালো, লক্ষ্য মারা। এবং এইতে সবসময় তো আমরা আমাদের শহীদদের রক্তের উপর দিয়ে কিন্তু আমরা সই ব্যবসাগুলি করতেছি, বুঝলেন। তো এখনও যে লেটেস্ট যেটা ওই যে কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিল, তাদের সাথেও তো বিশ্বাসঘাতকতা করে। আমরা কিন্তু সবাই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা সত্যিকার অর্থে এই তাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা না করে এই দেশের সত্যিকার অর্থে একটা সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, আইনের শাসন স্টাবলিশ করা, একটু স্যাক্রিফাইস তো আমাদের কাউকে না কাউকে এটা আমাদের করতে হবে। আরেকটা জিনিস যেটা ওই প্রবাসীদের কথাটা কিন্তু রতন ভাইও বলেছেন, প্রবাসীদের এখন প্রায় যেহেতু এই সরকার ভোটাধিকার দেওয়ার সুযোগ করে দিয়েছে, যদিও আমাদের প্রথম ডিমান্ড ছিল বিএনপি গত 15 বছরে ইনক্লুডিং প্রবাসীদের, রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার, প্রায় 2.5 কোটি ভোটার প্রবাসী আছে। এখন এর মধ্যে আমরা চাই যে এই যে প্রবাসীদের গত 15 বছরে আপনি যদি খোঁজ নিয়েন, আপনি ইনভেস্টিগেশন করলেই দেখতে পারবেন যে সিলেট বলেন, ঢাকা বলেন, চিরং বলেন, বিভিন্ন জায়গায় প্রবাসীদের গড় বাড়ি দখল করে রেখেছিল। এখন কিন্তু এখন পর্যন্ত এই গড় বাড়িগুলি এই আগের আওয়ামী লীগের আন্ডারেই রয়েছে। এখন আপনি বাংলাদেশে আপনি অনেক কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে কেউ ব্রেকডাউন নার্ভাস, এই ধরনের তার ফিলিংসটা, এবং মেন্টালি অনেক ডিস্টার্ব হয়ে গেছে এবং তার বাড়ি উদ্ধার করতে পারছে না। এই বাংলাদেশে এখন যারা ইলিগেলি অকুপাইড করে আছে, তারা কোর্টে একটা রিট পিটিশন করে দেয়। এই রিট পিটিশন করতে গেলে আরো 2 বছর 3 বছর লাগে। এখন প্রবাসীরা 3 বছর তো দিল্লি এই দেশে থাকবে না। এখন এই জন্য আপনারা যদি আপনার মাধ্যমে আমি এইটা অ্যাপিল দিতে চাই যে এই প্রবাসীদের বিষয়টা ওয়ান স্টপ সার্ভিস করে, এবং যারা দখল করেছে ওদেরকেও বাংলাদেশের আইন দিয়ে ওদেরকে দখল থেকে উদ্ধার করে দেখ, এবং প্রবাসীদেরকে অন্ততকে যাতে ফিউচার জেনারেশন, কারণ আজকে প্রবাসীদেরকে আগের মতো আপনি দেখতে পারবেন না। কারণ এই কারণে পারবেন না, কারণ আপনার সন্তান সে হয় ডক্টর বা ইঞ্জিনিয়ার বা এক দেশের অ্যাম্বাসেডার বা সলিসিটার, এই বা আপনার এইভাবে সারা ওয়ার্ল্ডে তারা চুষে বেড়াচ্ছে। তো এই নেশনটাকে যদি আপনি বাংলাদেশের জন্য, যেমন ইসরায়েলিরা এই যে গাজায় আপনার সেইখানে লক্ষ লক্ষ মুসলমান মারতেছে, অনলি এইখানে যারা যুদ্ধ করতেছে হয় ইউরোপিয়ান সিটিজেন, না ব্রিটিশ সিটিজেন, না আমেরিকান সিটিজেন, যারা ব্যবসায়ী যারা, এরা মার্ক স্পেন্সার বললেন বা অন্যান্য এরা কিন্তু দেশের বাইরে থেকে ইসরায়েলই তারা হেল্প করছে, যে কারণে ইসরায়েলরা ভেরি পাওয়ারফুল। এই জন্য আপনার বাংলাদেশিদেরকে যদি ইউকে বলেন, ইউরোপ বলেন বা মিডিল ইস্টেও যারা আছে, তার সন্ধানও দেখবেন আপনি কানাডা ইউনিভার্সিটিতে পড়তেছে বা এইভাবে এই নেশনটাকে কাজে লাগান। আর তাদের প্রতি যে এই যে আপনার যে অন্যায় অবিচার অত্যাচার করেছে গত 15 বছর সরকার, এটার সুবিচারের জন্য আপনার মাধ্যমে সরকার এবং জনগণের সহযোগিতা কামনা করছে, আপনারও সহযোগিতা কামনা। থ্যাংক ইউ মিস্টার রতন। দুটো জিনিস খেয়াল করার মতো, যে নির্বাচন হলে দেশ কি সহিংসতার দিকে যাবে, এটা একটা নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পরে, আমাদের নির্বাচনের আগে একটা সুষ্ঠু প্রচারণার পরিবেশ থাকে কিনা, নির্বাচনের দিনে থাকে কিনা, এবং নির্বাচনের পরে যারা বিজয়ী হন তারা পরাজিতদেরকে কিভাবে দেখবেন, আর যারা পরাজিত হন তারা কিভাবে তাদের পরাজয়টা মেনে নেবেন, এই নিয়ে একটা তো সমস্যা তৈরি হয়। একটা ছোট্ট দৃষ্টান্ত বলা যেতে পারে যে আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো হলো, তাতে দেখুন নির্বাচনের পরে কিন্তু পরিস্থিতিটা
স্বাভাবিকই আছে, শান্তই আছে। ফলে এটা একটা সিমটম যে হ্যাঁ, যদি নির্বাচনের কিছু আপত্তি আছে, কিছু নিয়ে বিতর্ক আছে, সেটা নিয়ে কখনো কখনো আত্ম অনুসন্ধানও আছে যে কেন আমরা হেরে গেলাম অথবা কিভাবে আমাদেরকে কৌশলে হারিয়ে দেওয়া হলো, এগুলো নিয়ে যখন আলোচনা আছে তখন দেখুন অনেক বিষয় কিন্তু মানে একটা শৃঙ্খলার সঙ্গেই মেনে নিয়েছে। আগে কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচন মানে এত শান্তিপূর্ণভাবে হতো না, তুলনামূলকভাবে তো হয়েছে। ফলে যখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে তখনই দেখবেন রাজনৈতিক দলগুলো যখন তাদের বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়া শুরু হবে, একটা কমিটমেন্ট, একটা দায়বদ্ধতা এবং কিছু কিছু দৃষ্টান্ত দেখানোর এক প্রবণতা তৈরি হবে। প্রত্যেকে তো তার ভালোটা দেখিয়েই মানুষের কাছে যেতে চাইবে। তো আমার মনে হয় যে পরিস্থিতিটা স্বাভাবিক থাকবে যদি প্রশাসন এবং পুলিশ রোল প্লে না করে। একটা কথা একসময় জ্যোতি বসু বলেছিলেন, যদি সরকার না চায় তাহলে দাঙ্গা হয় না। তিনি পশ্চিমবঙ্গে প্রমাণ করেছেন বহুবার। এইবার দেখুন, এইবার কিন্তু নানা রকম চেষ্টা করা হয়েছে। দুর্গাপূজার সময় প্রতিমার মুখে দাড়ি লাগিয়ে মাথায় টুপি বসিয়েও চেষ্টা করা হয়েছে, কিন্তু যেহেতু রাষ্ট্রের দিক থেকে উদ্যোগটা ছিল না বা উস্কানি ছিল না বা প্রশ্রয় ছিল না, এই জন্য কিন্তু পূজার সময় ছোটোখাটো কিছু যে হয়নি তা নয়, কিন্তু বড় কিছু হতে পারলো না। তো এইরকম নির্বাচনের সময় যদি এরকম হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তত এই দায়িত্বটুকু পালন করে যাবেন যে নির্বাচনটাকে তিনি সুষ্ঠু করার জন্য, অবাধ করার জন্য তার প্রশাসন, পুলিশ এবং তিনি নিজে তারা নিরপেক্ষতার সর্বোচ্চটা প্রদর্শন করবেন, তাহলে যে আশঙ্কাটা আমরা করছি সে আশঙ্কাটা হবে না। বরঞ্চ এটাও একটা শিক্ষা হবে যে আমরা পারি, আমরা অভ্যুত্থানও যেমন করতে পারি, একটা চরম উত্তেজনা তৈরি করতে পারি, আবার একটা শৃঙ্খলার সঙ্গে একটা নির্বাচনও পরিচালনা করতে পারি। এবং সবচেয়ে যেটা পারি, যে আমাদের স্বপ্ন, সেটাকে আমরা কখনো ছাড়ি না। সেটা আলোচনার টেবিলেও আমরা বিতর্ক করি, আমরা জনগণের কাছেও বিতর্কটা নিয়ে যাই এবং একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই বিতর্কের সমাধান করতে চাই। এই দৃষ্টান্তটা দেখানো আমাদের খুব দরকার এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই। মালিক, এটা ধ্রুব সত্য যে যদি সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করে তাইলে এই দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া পসিবল। কারণ আপনি যদি দেখেন যে অতীতে আপনার জাস্টিস শাহাবুদ্দিন, উনি কিন্তু এক ব্যক্তি ছিল, কিন্তু উনি যে নির্বাচন দুই দিকে দুই নেত্রীরে বসাইছে এবং উনি এই একটা টাইম যেটা খুব সিরিয়াসলি যে একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, যদিও মানে দলীয় সরকারের সময় তো বিভিন্ন যেটা বললেন যে দলীয় সরকার তাহলে ব্লেম দিবে, সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থল কারচুপি হয়েছে, 1 মিনিট শান্তিতে থাকতে দিব না, এটা শেখ হাসিনার ডায়লগ এইভাবেই ছিল। তো আমার মনে হয় যে আমরা যদি বাংলাদেশে এই সরকার ডক্টর ইউনূস যদি একবারে নিউট্রালিটি থাকেন, আর যারা রিটার্নিং অফিসার, থানার ওসি, এসপি, ডিসি, এরা কিন্তু ম্যাটার। এরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয় আর এই দেশটাকে ভালোবাসে, তাহলে আমরা যে দলই পাওয়ার আসে এটার এই ভূমিকাটা তারা যদি না পালন করতে, তার সন্তানের জন্য একটা অভিশাপ রেখে যাবে। কারণ সেই আপনার শিক্ষিতরা যদি জ্ঞানপাপী হয় এবং এই পুলিশ অতীতে যে পুলিশকে কীভাবে মানুষকে ঘৃণা করলো, এই কিছুদিনে আপনি দেখেন কিভাবে আফটার লিবারেশন রাজাকার আল বদর আল শামসকে মানুষকে ঘৃণা করলো এবং কিভাবে এই রিসেন্ট পুলিশেরকে কিভাবে মানুষে মানে গণপিটান দিল, হত্যা করলো, কিলিং করলো। এবং এই বৈষম্য যদি আচরণ রাষ্ট্রে যারা কলা কৌশলী আছেন তারা যদি না করে, তাহলে আমার মনে হয় যে সুন্দর ভালো নির্বাচন হলে দেশ এবং জাতি উপকৃত হবে। এবং আমি আশা করছি যে আপনার মাধ্যমে এই ফেব্রুয়ারি নির্বাচন যাতে মেক শিওর আমরা করতে পারি সবাই মিলে, এটার আহ্বান জানিয়ে আমি আপনার সবাইকে ধন্যবাদ এবং যোগ করবেন মিস্টার রতন। একটা জিনিস, মানুষের আকাঙ্ক্ষা সেটা কখনো যেন মান না খায়। মানুষ হতাশ হওয়াটা, কিন্তু মানুষকে হতাশ করাটা সবচেয়ে বড় অপরাধ। ভুল করাটাকে আমরা অপরাধ মনে করি না। একটা সরকার কি কাজ পরিচালনার ক্ষেত্রে ভুল করতে পারে না? ভুল হতেই পারে, কিন্তু যদি সেটা দায়িত্ব পালন না করে, সে যদি অপরাধ করে, সেটা কিন্তু মানুষের মধ্যে
একটা চিরস্থায়ী অনাস্থার জায়গা তৈরি করে। আমরা একটা অনাস্থার পরিবেশ থেকে আস্থার পরিবেশে আসতে চাই, একটা অরাজকতা থেকে একটা সুস্থ সংস্কৃতির জায়গায় আসতে চাই, একটা অগণতান্ত্রিক জায়গা থেকে একটা গণতান্ত্রিক চর্চার জায়গায় আসতে চাই, এবং সেই ক্ষেত্রে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের একটা পরিবেশ দেখতে চাই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে, যেহেতু সনদের কাজ শেষ, এখন পরের কাজটা যেন তিনি ভালোভাবে করতে পারেন সেই দিকে মনোযোগ দেবেন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা কিছু বলতে চাইছেন আপনি? এটা বলতেছিলাম যে বাংলাদেশের নির্বাচন একটা আমেজ তৈরি করে। গ্রামে ওই দেখেন উৎসব উদ্দীপনা শুরু হয়ে গেছে, চার দোকানে আলোচনা হচ্ছে, আড্ডা হচ্ছে, চা খাচ্ছে, এই কালচারটা ফিরিয়ে আনতে হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রাজুজ্জামান রতন এবং মিস্টার এম এ মালিক, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, আমি মিস্টার রতনের কথা ধার করেই বলি যে একটা অনাস্থার পরিবেশ থেকে আস্থার পরিবেশ আমাদের যাওয়া দরকার, একটা গণতান্ত্রিক পরিবেশ থেকে গণতান্ত্রিক পরিবেশে যাওয়া দরকার, একটা অরাজক পরিস্থিতি থেকে সুষ্ঠু সংস্কৃতির ধারা আমাদের ফেরত যাওয়া দরকার, এবং তার জন্যই গণতন্ত্র উত্তরণটা জরুরি, একটা নির্বাচন জরুরি। এবং নির্বাচনের কথা বারবার মিস্টার মালিকও বলছিলেন, কিন্তু সেই নির্বাচনটা যেন অবশ্যই একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ নির্বাচন হয়, এবং এর কোনো বিকল্প আসলে বাংলাদেশের সামনে নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।